ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা প্রফের একটা গুরুত্বপূর্ণ টপিক পোস্ট মেনোপজাল ব্লিডিং এবং তার সাথে কন্ট্রাসেপশনের কিছু পার্ট আমরা আলোচনা করব। আমি রূপনদেব, 58 MBBS SOMC সেশন 2019-20। তো প্রফে আমাদের কী কোয়েশ্চেন আসে এই টপিকগুলো থেকে? পোস্ট মেনোপজাল ব্লিডিং থেকে একটা কেস দিয়ে আসে, যেমন A50 or 60 years post menopausal lady presents with irregular or 2 episodes in last 6 months per vaginal bleeding. What are the possible causes? What are the investigation you will suggest in such case? How will you evaluate and treat her or manage her? ডিকুবিটাস আলসারটা হচ্ছে আমরা প্রলাপসের সাথে পড়বো, এটা এখানে আলোচনা করব না। এবং কন্ট্রাসেপশন থেকে যে কোশ্চেনগুলো আসে, শর্ট নোট অফ ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া, শর্ট নোট অফ ইনজেকশন অফ DMPA, ডিফাইন মেনস্ট্রুয়াল রেগুলেশন, রাইট ডাউন দ্য কমপ্লিকেশন অফ MR, শর্ট নোট MR, রাইট ডাউন এ শর্ট এসে অন পার্মানেন্ট মেথডস অফ কন্ট্রাসেপশন, দ্যাট ইজ টিউবেক্টমি, ভ্যাসেক্টমি। তো এগুলো সম্বন্ধে হচ্ছে আমরা সাবসিকুয়েন্টলি আলোচনা করব। তো প্রথমেই হচ্ছে পোস্ট মেনোপজাল ব্লিডিং। তো প্রথমেই আমাদের ডিফাইন করতে হবে যে মেনোপজ কী, তাইলে আমরা বুঝতে পারবো যে পোস্ট মেনোপজাল ব্লিডিং কাকে বলে। তাইলে মেনোপজের সম্বন্ধে হচ্ছে আমাদের আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে ডিটেলস। তো কসেস অফ পোস্ট মেনোপজাল ব্লিডিংকে আমরা হচ্ছে যদি ইউটেরাস, তারপর সার্ভিক্স, তারপর ভেজাইনা, এভাবে হচ্ছে যদি আমরা ভাগ করে থাকি তাহলে সহজেই কিন্তু আমরা মনে রাখতে পারবো। এন্ডোমেট্রিয়াম রিলেটেড হচ্ছে সেনাইল এন্ডোমেট্রাইটিস, মানে এইজ রিলেটেড এন্ডোমেট্রাইটিস, অ্যাট্রফিক এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম হাইপারপ্লাসিয়া, টিউবারকুলার এন্ডোমেট্রাইটিস, ইউটেরাইন পলিপ। কিংবা আমরা জেনিটাল ম্যালিগন্যান্সি হিসেবে ভাগ করতে পারি সিএ সার্ভিক্স অর কার্সিনোমা এন্ডোমেট্রিয়াম, ভেজাইনা, ভালভা, ফ্যালোপিয়ান টিউব। এগুলোর যদি কার্সিনোমা থাকে তাইলেও কিন্তু হচ্ছে পোস্ট মেনোপজাল ব্লিডিং হতে পারে। তো মেনোপজের পরে ব্লিডিং আসলে কিন্তু আমরা প্রথমেই কিন্তু এক্সক্লুড করতে হয় যে জেনিটাল ম্যালিগন্যান্সি আছে কিনা, কিন্তু কারণ এটা কিন্তু হচ্ছে যে মেটাস্টেসিস করে, এটা মোর অর্গান স্পেসিফিক সাইন সিন্ড্রোম প্রডিউস করে, এমনকি ডেথও কিন্তু হতে পারে। সেজন্য হচ্ছে আমাদের এক্সক্লুড করতে হয় প্রথমেই যে ম্যালিগন্যান্সিগুলো। তারপর হচ্ছে সার্কোমা ইউটেরাস, মানে এটা হচ্ছে যে মেসেনকাইমাল সেলের হচ্ছে টিউমার, গ্র্যানুলোসা সেল টিউমার অফ দ্য ওভারি। সার্ভিক্সের হচ্ছে সার্ভাইকেল ইরোশন অর সার্ভাইকেল পলিপ। ভেজাইনাতে সেনাল ভেজাইনাইটিস অর এজ রিলেটেড ভেজাইনাইটিস। এবং আদার্সের মধ্যে রয়েছে ডিকুবিটাস আলসার। ডিকুবিটাস আলসারটা যেটা আমরা বলতেছিলাম যে প্রলাপসের ক্ষেত্রে হয়, এবং হচ্ছে রিটেন্ড পেশারি বা IUCD, সেটার ক্ষেত্রেও কিন্তু পোস্ট মেনোপজাল ব্লিডিং হতে পারে। কিংবা ইউরেথ্রাল কারাঙ্কল অল পলিপের ক্ষেত্রেও কিন্তু পোস্ট মেনোপজাল ব্লিডিং হতে পারে। তো ম্যানেজমেন্ট কি? প্রথমেই হচ্ছে আমাদের হিস্ট্রি থেকে শুরু করতে হবে। তো ডায়াগনোসিস আমরা হিস্ট্রি থেকে করতে পারি, কিংবা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, দুইটাই আমাদের করতে হয়। তো হিস্ট্রি থেকে আমাদের এজ অফ মেনোপজ জানতে হবে, যে আগে আমাদের কনফার্ম হতে হবে এটা কি মেনস্ট্রুয়াল ব্লিডিং নাকি হচ্ছে মেনোপজের পরে পোস্ট মেনোপজাল ব্লিডিং। তাইলে মেনোপজটাকে আমাদের আগে কি করতে হবে? প্রথমে তাকে হচ্ছে প্রমাণ করতে হবে। তো এইটা সম্বন্ধে আমাদের আলাদা ভিডিও রয়েছে। মেন্স প্যাটার্ন, মানে মেনস্ট্রুয়াল প্যাটার্ন প্রিয়র টু মেনোপজ, মেনোপজের আগে তার মেনস্ট্রুয়াল প্যাটার্ন কেমন ছিল, তাহলে সেটা সম্বন্ধে আমাদের ধারণা করতে পারি তার কি আগে থেকে এরকম মেনস্ট্রুয়াল প্যাটার্ন, নাকি হচ্ছে সেটা মেনোপজের পর এটা হচ্ছে হয়েছে। যদি আগে থেকেই থাকে তাহলে কিন্তু এটা হচ্ছে মানে পোস্ট মেনোপজাল কোনো কারণ না। আর যদি এখন হয় তাহলে পোস্ট মেনোপজাল ব্লিডিংয়ের একটা কারণ। ম্যালিগন্যান্সি বা অন্যান্য যে কজগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু হচ্ছে আমরা এখানে বিবেচনা করতে পারি। অ্যামাউন্ট অফ ব্লিডিং দেখতে হবে, নাম্বার অফ এপিসোড, এটাও কিন্তু হচ্ছে আমাদের কল্পনা করতে হবে। তারপর সেন্সেশন অফ সামথিং কামিং আউট অফ ইন্ট্রোটাস, তাহলে এই যে ডিকুবিটাস আলসারটাকে আমরা এখানে এক্সক্লুড করতে পারি প্রলাপসের কেসের ক্ষেত্রে। ইউরিনারি প্রবলেম, এটা আমরা ইউরিনারি কজ যেগুলো যেমন ইউরেথ্রাল কারাঙ্কল কিংবা পলিপ, এগুলো এক্সক্লুড করার জন্য ব্যবহার করি। কিংবা তার মেটাস্টেটিক ফিচার্স রয়েছে কিনা সেগুলো দেখতেও কিন্তু ইউরিনারি প্রবলেম আছে কিনা সেগুলো আমাদের হচ্ছে জিজ্ঞেস করে নিতে হবে। ইনটেক অফ ইস্ট্রোজেন, সেটা ইনটেক অফ ইস্ট্রোজেন আছে কিনা, সেজন্য ইরেগুলার ব্লিডিং হয়েছে কিনা, কিংবা তার কিন্তু কোয়াগুলেশন প্রোফাইল, এইগুলো হচ্ছে চেক করার জন্য অনেক সময় ইনটেক অফ ইস্ট্রোজেন কিন্তু জানতে হয়। ফ্যামিলি হিস্ট্রি অফ এন্ডোমেট্রিয়াল ওভারিয়ান কার্সিনোমা, তাইলে ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে কার্সিনোমার, তাইলে কিন্তু আমরা মোস্ট সন্দেহ করবো বা সাসপিশন করবো যে তার কোনো কার্সিনোমা ম্যালিগন্যান্সি থাকতে পারে। এরপরে আমরা ফিজিক্যাল এক্সামিনেশনে আসবো। জেনারেল এক্সামিনেশনে ওবেসিটি, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, এগুলো হচ্ছে অনেক সময় ম্যানেজমেন্ট পারপাসেও কিন্তু আমরা দেখতে হয় তার কমপ্লিকেটেড আছে কিনা। এনলার্জড গ্রোইন, সুপ্রাক্লিভিকুলার লিম্ফ নোড, কার্সিনোমা মেটাস্টেসিস করেছে কিনা। ব্রেস্ট এক্সামিনেশন, এটার ক্ষেত্রে আমরা কার্সিনোমার যে মেটাস্টেটিক ফিচার কিংবা হচ্ছে তার রিলেশন কিংবা অ্যাসোসিয়েশন আছে কিনা সেটা দেখতে আমরা এগুলো এক্সামিনেশন করবো। অ্যাবডোমিনালে হচ্ছে লাম্প আছে কিনা লোয়ার অ্যাবডোমিনে। তারপর হচ্ছে পারভিজানাল এক্সামিনেশনে আমরা জানি তিনটা পার্ট, ইন্সপেকশন, স্পেকুলাম এক্সামিনেশন আর বাইমেনুয়াল এক্সামিনেশন। এখানে ইন্সপেকশন পালপেশন দুইটাই দিয়েছে, সমস্যা নাই। তাইলে আমরা ইন্সপেকশনে জেনিটাল প্রলাপস আছে কিনা, এই যে ডিকুবিটাস আলসারেও কিন্তু পোস্ট মেনোপজাল ব্লিডিং হয়ে থাকে, সেটার জন্য আমরা দেখব। কিন্তু ভালভাল গ্রোথ আছে কিনা। তারপর হচ্ছে পালপেশনে আমরা কারাঙ্কল, এই যে ইউরেথ্রাল কারাঙ্কল কিংবা পলিপ কিংবা মিউকোসাল প্রলাপস আছে কিনা সেটা হচ্ছে আমরা দেখব। তারপর হচ্ছে স্পেকুলাম এক্সামিনেশনে কোনো গ্রোথ আছে কিনা। তাহলে স্পেকুলাম তো আমরা জানি হচ্ছে যে স্পেকুলামের মধ্যে পেছনে ডাইলেট করে সেই গ্রোথটা কিন্তু দেখা হয়। এরপর হচ্ছে
এটা কাসকস ভেজাইনাল স্পেকুলাম অনেক সময় ইউজ করে। বাইমোনিয়ালে আমরা হচ্ছে সাইজ দেখবো, এডনেক্সাল মাস আছে কিনা সেটা আমরা দেখবো। তো এগুলো প্রসেস আমরা পারভিশনাল এক্সামিনেশন গাইনিও ওয়ার্ডে কিংবা হচ্ছে আমরা মেনলি ইন্টারনিতে এগুলো শেখানো হয়ে থাকে। তো এই জিনিসগুলো আমরা যদি হচ্ছে প্র্যাকটিক্যালি করে থাকি দেন হচ্ছে আমরা বুঝতে পারবো যে কী জিনিসগুলো হচ্ছে আমরা এক্সক্লুড করতে পারি পোস্ট মেনোপজাল ব্লিডিংয়ের কজ থেকে। এরপরে হচ্ছে আমরা ইনভেস্টিগেশন করবো, এগুলোও কিন্তু আমরা এক্সক্লুড করার জন্য মানে কী আমাদের এক্সক্লুশন করতে হয় বা ডিডি কী আছে, প্রফেশনাল ডায়াগনোসিস কী, এগুলো অনেক সময় আমরা ডিডি হিস্ট্রি এবং এক্সামিনেশন থেকে নিয়ে থাকি এবং তারপরে হচ্ছে এগুলোকে এক্সক্লুড করি ইনভেস্টিগেশনের মাধ্যমে। জেনারেলি আমরা জেনারেল ইনভেস্টিগেশন কী করবো, কমপ্লিট হিমোগ্রাম, ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং, র্যান্ডম ব্লাড সুগার, ইউরিন আরএমই, অনেক সময় অপারেশন লাগতে পারে, সেজন্য হচ্ছে সব কিছু কিন্তু হচ্ছে আমরা আগে থেকেই করে নিব। স্পেসিফিক এক্সামিনেশনের মধ্যে ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি, এই আমরা হচ্ছে যে গাইনোকোলজিক্যাল যখন আমরা আল্ট্রাসাউন্ড ইউজ করি তখন দুই ধরনের বা অর্গান স্পেসিফিক আমরা করি, একটা হচ্ছে ট্রান্স অ্যাবডোমিনাল আর একটা হচ্ছে ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি। তো ট্রান্স অ্যাবডোমিনাল এবং ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফির মধ্যে টিভিএসটা বেশি উত্তম, কারণ এটা কিন্তু মোর অ্যাপ্রক্সিমেট থাকে ফিমেল জেনিটাল অর্গান। ট্রান্স অ্যাবডোমিনাল তখনই করা হয় যদি হচ্ছে ইউটেরাস অনেক বেশি বড় হয়ে থাকে বা প্রেগনেন্সি প্রোফাইলের জন্য অনেক সময় ট্রান্স অ্যাবডোমিনাল করা হয়, কিন্তু হচ্ছে আমরা সাধারণত ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি দিয়েই এই যে ফিমেল জেনিটাল অর্গানগুলো বেশি অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে আমরা এটাকে অবজার্ভ করতে পারি। তো ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফিতে কিন্তু ইউটেরাস বা ইউটেরাইন যে ফেলোপিয়ান টিউব সেটা কিন্তু দেখা যায় না, এর জন্য আলাদা করে আমাদের আরেকটা ইনভেস্টিগেশন লাগে, সেটা হচ্ছে হিস্টেরোস্কোপি। তো আমরা এটা কেন করতেছি, কারণ আমরা যে পোস্ট মেনোপজাল ব্লিডিংয়ের কজ হিসেবে কিন্তু আমরা ফেলোপিয়ান টিউবের কার্সিনোমাও কিন্তু চিন্তা করেছিলাম। তো এইখানেও কিন্তু কোনো গ্রোথ আছে কিনা সেটা কিন্তু দেখতে আমরা এটা হিস্টেরোস্কোপি ইউজ করি। এন্ডোমেট্রিয়াল বায়োপসি, যদি কোনো গ্রোথ থাকে ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফিতে তাইলে আমরা এখানে বায়োপসি করে সেটাকে কনফার্মেশন করতে পারি যে এটা কোনো ম্যালিগনেন্সি কিনা। ফ্র্যাকশনাল কিউরি টেস্ট করতে পারি, অনেক সময় ডিএনসিতে কিউরি টেস্ট করে কিন্তু ওই যে বায়োপসির মতোই কিন্তু হচ্ছে ম্যাটেরিয়ালগুলো পাঠায়। তারপরে লেপারোস্কোপি করতে পারি, যদি কোনো কজ না মিলে তখন আমরা লেপারোস্কোপিক্যালি হচ্ছে এই ডায়াগনোসিস করার জন্য আমরা লেপারোস্কোপি ইউজ করতে পারি। সিটিএমআরআই আমরা হচ্ছে স্টেজিং, যদি কার্সিনোমা পাই তাহলে স্টেজিং পারপাসে আমরা ইউজ করি। আচ্ছা, এরপর হচ্ছে ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্ট হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করে আমরা বলি থাকি, দত্ততে যেভাবে বলা হয়েছে যদি কজ ডায়াগনোসিস হয়ে যায় তাহলে আমরা ট্রিটমেন্ট করব অ্যাকর্ডিং টু দ্য কজ। তাহলে এন্ডোমেট্রিয়াল যদি কার্সিনোমা থাকে তাহলে অবশ্যই আমাদের হচ্ছে এখানে এক্সিশন করতে হবে। যদি ডিকুবিটাস আলসার থাকে তাহলে প্রলাপসের মতো হচ্ছে আমাদের প্রথমে ঢুকিয়ে রাখতে হবে, আলসারটাকে হিল করতে হবে, দেন হচ্ছে আমাদের কী করতে হবে, ফ্যামিলি কমপ্লিট নাকি ইনকমপ্লিট সেটা হিসেবে আমাদের হচ্ছে ট্রিটমেন্ট পারপাসে যেতে হবে। কিংবা যদি হচ্ছে তার কোনো ম্যালিগনেন্সি থাকে সেটাকে আমাদের এক্সিশন করতে হবে, ইউরেথ্রাল কারাঙ্কল যদি থাকে ওইভাবে হচ্ছে করতে হবে, পলিপ যদি থাকে পলিপেক্টমি করতে হবে, সেনাইল এন্ডোমেট্রাইটিস যদি থাকে তাহলে আমাদের হচ্ছে সেখানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি দিতে হবে। তো এভাবে হচ্ছে আমাদের অ্যাপ্রোচ করব। যদি কোনো কজ ডিটেক্টেড না থাকে এবং দেয়ার ইজ অনলি মিনিমাল ব্লিডিং ওয়ান্স অর টুয়াইস, কেয়ারফুল অবজারভেশন ইজ ম্যান্ডেটরি। তাইলে হচ্ছে যদি আমরা ইউটেরাসটা কনজার্ভ করতে চাই এবং ব্লিডিংটা যদি মিনিমাল থাকে বা 1 or 2 এপিসোড থাকে তাহলে কিন্তু আমরা হিস্টেক্টমি করে দিই না, অবজার্ভ করি যে আসলেই কোনো কিছু আছে কি না। ঠিক আছে, তো আমরা প্রথমেই কিন্তু কী করে নিব, ম্যালিগনেন্সি এক্সক্লুড করে যদি আর কিছু কজ না পাই, যদি আমরা ম্যালিগনেন্সি না পাই তাইলে কিন্তু হচ্ছে আমরা অবজারভেশনে যেতে পারি। কিন্তু যদি ম্যালিগনেন্সি আমরা পেয়ে যাই তাহলে অবজারভেশনে কোনো চিন্তাই রাখবো না। তাহলে আমরা 3 নম্বরে কী বলা হয়েছে, ইন কেসেস অফ রিকারেন্স অর কন্টিনিউড ব্লিডিং, তাহলে কন্টিনিউড ব্লিডিং যদি থাকে তাহলে পেশেন্ট কিন্তু ডিহাইড্রেশন শকে চলে যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে কোনো অপেক্ষা করবো না, প্রথমে হচ্ছে লাইফ বাঁচাতে হবে। তার কারণ হচ্ছে ব্লিডিংয়ের কারণে পেশেন্ট হচ্ছে সিভিয়ার কন্ডিশনে চলে যাচ্ছে। তাইলে আমরা যখন ওভারিয়ান ম্যালিগনেন্সি পড়ছি তখন কিন্তু আমরা একটা টার্ম আমরা হচ্ছে ইউজ করি যে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি উইথ বাইলেটারাল সালফিঙ্গো ওফেরেক্টমি। এটা কিন্তু আমাদের কমনলি গাইনোকোলজিক্যাল ওয়ার্ডে কিন্তু মানে লেখা থাকে যে হচ্ছে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি উইথ বাইলেটারাল সালফিঙ্গো ওফেরেক্টমি। তাইলে আমরা ব্লিডিংয়ের জন্য পেশেন্টকে বাঁচানোর জন্য কিন্তু এই অপারেশনটা আমাদের করতে হয়। ওকে, তাহলে এটুকু ছিল পোস্ট মেনোপজাল ব্লিডিং সম্বন্ধে। ডিকুবিটাস আলসারের ট্রিটমেন্ট সম্বন্ধে আমরা এখানে বলবো না, জেনিটাল প্রলাপস যখন আলোচনা করা হবে তখন কিন্তু আমরা এটা আলোচনা করে নেব। এরপরে আসি হচ্ছে কন্ট্রাসেপশনে। কন্ট্রাসেপশনের পার্ট 3টা হচ্ছে আমি ডেসক্রাইব করব। পার্ট 1 এবং 2 ওহিউর, পৃথিবী এবং আনান ডেসক্রাইব করবে। পার্ট 3তে রয়েছে ল্যাকটেশনাল অ্যামোনিউরিয়া, ইনজেকশন ডিএমপিএ, তারপরে মেনস্ট্রুয়াল রেগুলেশন এবং পার্মানেন্ট মেথড অফ কন্ট্রাসেপশন, এই 4টা সম্বন্ধে হচ্ছে আমি আলোচনা করব। তো ল্যাকটেশনাল অ্যামোনিউরিয়া প্রথমেই আমরা ডেফিনেশনে যাই। প্রলংড অ্যান্ড এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আফটার এ ন্যাচারাল প্রোটেকশন এগেনস্ট প্রেগনেন্সি, ইট ইজ কল্ড ল্যাকটেশনাল অ্যামোনিউরিয়া। তাইলে এখানে আমরা অবশ্যই উল্লেখ করতে হবে প্রলংড অ্যান্ড এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, দ্যাট ইজ 6 months, নট এ সিঙ্গল ড্রপ অফ ওয়াটার অর এনি আদার হচ্ছে জিনিসপত্র এক্সেপ্ট মেডিকেশন। তাইলে যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে এবং সেটা যদি হচ্ছে অ্যামোনিউরিয়া থাকে পেশেন্টের সাথে এবং এটা কিন্তু একটা ন্যাচারাল প্রোটেকশন এগেনস্ট প্রেগনেন্সি হিসেবে কাজ করে, তাহলে এটাকেই বলা হচ্ছে ল্যাকটেশনাল অ্যামোনিউরিয়া মেথড। তাইলে আমাদের প্রশ্ন আসতে পারে যে কী এমন জিনিস হচ্ছে ব্রেস্ট ফিডিংয়ে যার কারণে হচ্ছে তার মানে প্রেগনেন্সি হচ্ছে না, তাইলে সেটাতে আমরা আসি হচ্ছে
ফিজিওলজি অর মেকানিজম অফ ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। তাহলে ল্যাকটেশনে কী হয় আমরা জানি হচ্ছে মিল্ক ইজেকশন রিফ্লেক্স একটা কাজ করে এই রিফ্লেকশনে। তো এই রিফ্লেক্সে কী হয় যে এই যে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সেটা প্রোল্যাকটিন সিক্রেশন হয় এবং হচ্ছে অক্সিটোসিনটা রিলিজ হয় হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি থেকে। তাহলে প্রোল্যাকটিন সিক্রেশনের কারণে কী হয় সেটা কিন্তু একটা নেগেটিভ ফিডব্যাক দেয় গোনাডোট্রপিন রিলিজিং হরমোনকে। এবং আমরা জানি হচ্ছে হাইপোথ্যালামাস থেকে যদি গোনাডোট্রপিন রিলিজিং হরমোন না আসে তাইলে পিটুইটারি থেকে অবশ্যই ফলিকল স্টিমুলেটিং হরমোন কিংবা হচ্ছে লিউটিনাইজিং হরমোন আসবে না। আর যদি ফলিকল স্টিমুলেটিং হরমোন না আসে ওভারিয়ান ফলিকল কখনো হচ্ছে ম্যাচিউর হবে না, ন ওভুলেশন এবং ন প্রেগনেন্সি। তাহলে এটা আমরা বুঝলাম। আর লুটিনাইজিং হরমোন আসবে না, অবশ্যই এফএসএইচ এলএস দুইটাই লাগবে ওভুলেশনের জন্য, তো এই দুইটা হবে না। এরপরে হচ্ছে অক্সিটোসিন সিক্রেশন যদি হয় তাহলে সেটা কী করে আমরা জানি অক্সিটোসিনটা একটা হচ্ছে ইউটেরোটনিক একটা ড্রাগ, সেটা কী করে ইউটেরাইন কন্ট্রাকশন করে এবং যদি বাই চান্স ওভুলেশন হয়ে যায়, ফার্টিলাইজেশন হয়ে যায়, তাইলেও কিন্তু হচ্ছে সেখানে কী হতে পারবে না, ইমপ্ল্যান্টেশন হতে পারবে না, কারণ ইউটেরাসটা কন্ট্রাক্টেড হবে ডিউ টু অক্সিটোসিন রিলিজের কারণে। অক্সিটোসিন ক্রমান্বয়ে ইউটেরাসকে কন্ট্রাক্ট করে ইমপ্ল্যান্টেশনে বাধা দিবে। যদি ইমপ্ল্যান্টেশন হয়েও যায় তারপরেও কিন্তু সেটা ইউটেরাসে আর থাকবে না। তাই এই দুইটা মেকানিজমে কিন্তু হচ্ছে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া কাজ করে এবং এটাকে আমরা অনেক সময় বলে থাকি যে এটা বার্থ স্পেসিং হিসেবেও কাজ করে। তারপরেও কিন্তু হচ্ছে এই যে প্রজেস্টেরন অনলি পিল কিন্তু মায়েদের দিতে হয়, কারণ 2%-এর কম রিস্ক থাকে কিন্তু যে অনেক সময় প্রেগনেন্সি হয়ে যেতে পারে, সেটা প্রিভেন্ট করার জন্য কিন্তু আমরা পপ দিয়ে থাকি অনেক সময় ল্যাকটেশনাল মাদারকে। তাইলে ক্রাইটেরিয়া ফর সাকসেসফুল ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া কী কী ক্রাইটেরিয়া থাকতে পারে হবে যেটার জন্য হচ্ছে এলএম মেথডটা হচ্ছে সাকসেসফুল হবে? কন্টিনিউয়াস অ্যামেনোরিয়া থাকতে হবে এবং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আপ টু 6 মান্থস থাকতে হবে, নাইট নার্সিংও থাকতে হবে এবং নাইট নার্সিংটা কিন্তু হাইলি প্রোটেক্টিভ ফর against pregnancy. This is more effective in women who are amenorrheic than those who are menstruating. বাই চান্স যদি মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যায় তাদের থেকে কিন্তু যাদের হচ্ছে মেনস্ট্রুয়েশন এখনও হয় নাই তারা কিন্তু হচ্ছে বেশি হচ্ছে তোমার প্রোটেক্টিভ জোনে থাকবে। তাই এই তিনটা ক্রাইটেরিয়া দত্ততে দেওয়া রয়েছে সাকসেসফুল এলএম এর জন্য। ফেলার রেট, যারা হচ্ছে এই তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করবে তাদের ক্ষেত্রে ফেলার রেট কিন্তু 2%-এর কম। আর যারা এই তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে কোনো ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করে তাইলে তাদের ক্ষেত্রে ফেলার রেট হচ্ছে 1 থেকে 10%। আর এই 1 থেকে 10%টা কমানোর জন্যই কিন্তু আমরা এডিশনাল কন্ট্রাসেপটিভ সাপোর্ট দিয়ে থাকি, বেরিয়ার মেথড কিংবা আইইউসিডি কিংবা ইনজেকশন স্টেরয়েড, যেটা আমরা বলতেছি হচ্ছে অনেক সময় ডিএমপিএ দেওয়া হতে পারে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল হিসেবে। তো মেনলি আমরা হচ্ছে পপ দিয়ে থাকি, যেটা হচ্ছে প্রজেস্টেরন অনলি পিল ওরাল আপন নামে পাওয়া যায়, সেটা কিন্তু আমরা দিয়ে থাকি। তাহলে টাইম, তাইলে এই যে যাদের হচ্ছে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং থাকবে তাদের ক্ষেত্রে আমরা কখন এডিশনাল কন্ট্রাসেপটিভ সাপোর্ট দিব? 3rd পোস্টপার্টাম মান্থ থেকে। আর যারা হচ্ছে পার্শিয়াল অর নো ব্রেস্ট ফিডিং করে তাদের ক্ষেত্রে হচ্ছে 3rd পোস্টপার্টাম উইক, মানে আগে থেকেই কিন্তু এডিশনাল কন্ট্রাসেপশনটা আমরা দিতে হবে। তাহলে আমরা নর্মাল বলছি যে প্রজেস্টেরন অনলি পিলটা এডিশনাল হিসেবে দিয়ে থাকি। যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডার তাদের ক্ষেত্রে 3rd পোস্টপার্টাম মান্থ থেকে শুরু করলে হবে। আর যারা হচ্ছে পার্শিয়ালি ব্রেস্ট ফিডিং করায় কিংবা নো ব্রেস্ট ফিডিং তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটু আগে থেকে 3rd পোস্টপার্টাম উইক থেকে এডিশনাল কন্ট্রাসেপটিভ সাপোর্টটা আমরা দিব। তাহলে এটুকু ছিল ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া সম্বন্ধে। এবার আসি হচ্ছে মেনস্ট্রুয়াল রেগুলেশন। মেনস্ট্রুয়াল রেগুলেশনকে অনেক সময় এবর্শন বলা যাবে না কিন্তু, কারণ এখনও আমাদের হচ্ছে ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি হয় নাই, সাসপিশন রয়েছে যে এটা প্রেগনেন্সি হতে পারে। আর সেজন্য আগে থেকে এই মেনস্ট্রুয়াল রেগুলেশনের মাধ্যমে ইউটেরাসের ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু সাকশন করে বের করে নেওয়া হয়। এটাকে মানে অনেক সময় সাকশন এক্সপ্রেশনের সাথে, যেটা আমরা পড়ছি হচ্ছে যে মুলার প্রেগনেন্সিতে, সেটার সাথে তুলনা করা যেতে পারে যে আমাদের সাসপেক্ট আছে যে কিছু একটা তো হয়ে গেছে, ঠিক আছে, মানে তার হচ্ছে মেনস্ট্রুয়াল পিরিয়ড একটা মিস হয়ে গেছে, আমাদের সাসপিশন তৈরি হয়ে গেছে যে এটা প্রেগনেন্সি হতে পারে, তখন আমরা এটা করতেছি মেনস্ট্রুয়াল রেগুলেশন করতেছি। ডেফিনেশন কি? ইট ইজ দ্য aspiration of the endometrial content within 14 days of the missed period having previously normal cycle without knowing that she is pregnancy। মানে আমরা এখনো জানি না যে সে প্রেগনেন্ট কিনা, কিন্তু তার একটা পিরিয়ড মিসড হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে সাসপিশন রয়েছে তার প্রেগনেন্ট হতেও পারে, সেজন্য আমরা এটাকে এন্ডোমেট্রিয়াল যে কন্টেন্টগুলো সেগুলোকে এক্সপ্রেশন করে নিয়ে আসতেছি, সেটাই হচ্ছে মেনস্ট্রুয়াল রেগুলেশন। তাহলে ইন্ডিকেশন কি, কাদের ক্ষেত্রে হচ্ছে মেনস্ট্রুয়াল রেগুলেশন করব? টু সেভ মাদার্স লাইফ। তাহলে মাদার্স লাইফ কখন হচ্ছে আনসেফ হতে পারে? যে আমরা একটা জিনিস হচ্ছে আমরা পড়ছি এবং সেটা খুবই ইম্পর্টেন্ট, যে মেডিকেল কন্ডিশনস রিলেটেড টু প্রেগনেন্সি কমপ্লিকেশন। মানে কিছু মেডিকেল কন্ডিশনস রয়েছে যেগুলো প্রেগনেন্সিকে কমপ্লিকেট করে, যেমন এনিমিয়া যদি থাকে, হার্ট ফেলিয়ার যদি থাকে, ডায়াবেটিস মেলাইটাস যদি থাকে, তাহলে সেটার ক্ষেত্রে যদি সে প্রিডিসপোজ থাকে এই কন্ডিশনগুলোতে, যখন প্রেগনেন্সি হবে তখন একটা নর্মাল মানুষ যে কন্ডিশনে পড়বে, এক প্রেগনেন্ট মাদার কিন্তু তার থেকেও সিভিয়ার কন্ডিশনে পড়বে, তার যদি আগে থেকে এই জিনিসগুলো থাকে।
নট অনলি মাদার, ফিটাসের ক্ষেত্রেও কিন্তু এই কমপ্লিকেশনগুলো অ্যারেজ করবে। তাহলে সে জানে যে তার আগে থেকে এই জিনিসগুলো আছে, এখন সে যদি বাই চান্স তার বেরিয়ার মেথড বা আদার কন্ট্রাসেপটিভ মেথডটা ফেল করে এবং দেখে যে তার একটা মিসড পিরিয়ড হয়ে গেছে, তখন কিন্তু সে মেনস্ট্রুয়াল রেগুলেশনটা করতে পারে। তাহলে কার্ডিয়াক ডিজিজ উইথ ডিকম্পেনসেশন কিংবা ক্রনিক গ্লুমেরুলোনেফ্রাইটিস যদি থাকে, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন যদি থাকে, কিংবা ইনটেক্টেবল হাইপারমেসিস গ্রেভিডারাম, সার্ভাইকাল ব্রেস্ট মেলিগন্যান্সি, ডায়াবেটিস মেলাইটাস উইথ রেটিনোপ্যাথি। তাহলে মাদার্স লাইফের কথা বললাম। সোশিয়াল ইন্ডিকেশন কি? যেগুলো হচ্ছে যে প্যারাসুমান আনপ্ল্যান্ড প্রেগনেন্সি হয়ে গেছে এবং ল সোশিও ইকোনমিক তাদের হচ্ছে চিলড্রেন নেওয়া শেষ, কিন্তু হঠাৎ করে তারা দেখছে যে মিসড পিরিয়ড হয়ে গেছে, অনেক সময় একটা তার হচ্ছে বাচ্চা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু তাদের ইকোনমিক কন্ডিশন হচ্ছে কি লো, সেক্ষেত্রে কিন্তু আমরা মেনস্ট্রুয়াল রেগুলেশন করতে পারি। প্রেগনেন্সি বাই রেপের ভিকটিম যদি হয়, তার ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সিটা হচ্ছে এক্সপেক্টেড না, তাদের ক্ষেত্রে আমরা মেনস্ট্রুয়াল রেগুলেশন করতে পারি। কিংবা আনওয়ান্টেড প্রেগনেন্সি কজড বাই কন্ট্রাসেপটিভ ফেইলার। তারপরে হচ্ছে ইউজেনিক থার্ড কজ, যেটা হচ্ছে এনএনকেফালি হতে পারে, ডাউন সিনড্রোম হতে পারে, হিমোফিলিয়া হতে পারে, এটা হচ্ছে স্ট্রাকচারাল ক্রোমোজোমাল এন্ড জেনেটিক অ্যাবনর্মালিটি। তাহলে এটুকু হচ্ছে মেনস্ট্রুয়াল রেগুলেশনের ইন্ডিকেশন। তারপরে আরে থাকতে পারে টেরাটোজেনিক ড্রাগ যদি সে খেয়ে থাকে, কিংবা হচ্ছে রুবেলা যদি তার ইনফেকশন হয়ে থাকে, তাদের ক্ষেত্রে আমরা মেনস্ট্রুয়াল রেগুলেশন করে থাকি। তাহলে মেনস্ট্রুয়াল রেগুলেশনের অ্যাডভান্টেজ কি? এটা সিম্পল, সেফ, ক্যান বি ডান ইন আউটডোর প্রসিডিউর উইথাউট অ্যানেস্থেশিয়া, ইফেক্টিভ, লেস ট্রমাটিক, টেক্স লেস টাইম, পপুলেশন কন্ট্রোল করতে পারে, ডাজ নট নিড মেডিকো লিগ্যাল কনসেন্ট ফর এমটিপি। অনেক সময় এমটিপির জন্য মেডিকো লিগ্যাল কনসেন্ট নিতে হয়, কিন্তু হচ্ছে এটাতে কোনো কনসেন্ট নেওয়ার দরকার নেই, কারণ ফিটাসই তো নাই, কারণ সে 14 এর একটা ফিটাসে মানে কী হবে এমন। তাহলে এটা যদিও 14 দিনের নাম মানে বলা হয় তাকে যে হচ্ছে 28+14, তারপরেও কিন্তু এটাতে আমাদের কনসেন্ট নেওয়ার দরকার হয় না। কমপ্লিকেশনস ইমিডিয়েট এবং ডিলেট এগুলো দেখে নিও, আমি এখানে পড়লাম না। তারপর হচ্ছে পার্মানেন্ট মেথডস অফ স্টেরিলাইজেশন, এটাতে এসে লিখতে বলে। তো মেল স্টেরিলাইজেশন এবং ফিমেল স্টেরিলাইজেশন এই দুইটা সম্বন্ধে আমি আলোচনা করব। মেল স্টেরিলাইজেশনের মধ্যে 3টা প্রসিডিউর রয়েছে, ভেসেক্টমি, ইলেকট্রোকোয়াগুলেশন কিংবা ফাশাল ইন্টারপোজিশন। তাহলে ভেসেক্টমি যে এই জিনিসটার অ্যাডভান্টেজ কি? অপারেটিভ টেকনিক সিম্পল, সেটা আউটডোর প্রসিডিউরের মধ্যে করা যায়, মিনিমাল ট্রেনিং লাগে, কস্ট মিনিমাল, কমপ্লিকেশন লো, ফেইলার রেট মিনিমাল। ডিসঅ্যাডভান্টেজ কি? অ্যাডিশনাল কন্ট্রাসেপটিভ প্রোটেকশন দিতে হয় 2 থেকে 3 মাস। কেন দিতে হয় একটু পরে বলতেছি। ফ্রিগডিটি অর ইম্পর্টেন্সি এগুলো কিন্তু হচ্ছে কিসের জন্য হয়? মোস্টলি সাইকোলজিক্যাল, তার যে হচ্ছে সে তার অর্গানিক কোনো সমস্যার জন্য কিন্তু হয় না, এটা সাইকোলজিক্যাল কারণে অনেক সময় ইম্পর্টেন্সি ডেভেলপ করতে পারে। বাট এই সাইকোলজিটা আমাদের হচ্ছে যদি ওষুধের দ্বারা কিংবা হচ্ছে মেন্টালি স্ট্রং থেকে ওভারকাম করতে পারি, তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। ক্যান্ডিডেট সিলেকশন, সেক্সুয়ালি অ্যাক্টিভ, সাইকোলজিক্যালি অ্যাডজাস্টেড। তাহলে হচ্ছে সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকতে হবে আর সাইকোলজিক্যালি আগে থেকেই স্ট্রং থাকতে হবে, কারণ এইটার জন্যই মেনলি ইম্পর্টেন্সি হয়, মানে তার হচ্ছে ইরেকশন হয় না। তাহলে সাইকোলজিক্যালি অ্যাডজাস্টেড হাজব্যান্ড থাকতে হবে, হ্যাভিং ডিসাইড নাম্বার অফ চিলড্রেন, অবশ্যই ডিসাইড নাম্বার থাকতে হবে, না তো সে হচ্ছে পার্মানেন্ট স্টেরিলাইজেশন হয়ে যাবে। অ্যাডভাইস কী দিতে হবে? অ্যান্টিবায়োটিক লাগবে, কারণ অপারেশনে মানে এই যে প্রসিডিউর করলাম সেক্ষেত্রে কিন্তু ইনফেকশনের সম্ভাবনা থাকে, কমপ্লিকেশন একটু পরে আলোচনা করব। অ্যানালজেসিক দিতে হবে পেইনের জন্য। হেভি ওয়ার্ক ও সাইক্লিং রেস্ট্রিক্টেড ফর 2 উইকস, 2 উইকস ধরে সে কিন্তু সাইক্লিং করতে পারবে না কিংবা হেভি ওয়ার্ক করতে পারবে না। আফটার 1 উইক সে চেক আপে আসবে। এডিশনাল কন্ট্রাসেপটিভ শুড বি ইউজড ফর 3 to 4 months, একটু পরে বলতেছি কেন। প্রিকশন, মেন ডাজ নট স্টেরাইল অ্যাবাউট 3 months, মানে 3 মাস ধরে কিন্তু সে ভেসেক্টমির পরে সে স্টেরাইল হয় না। কেন স্টেরাইল হয় না? এজ দ্য সিমেন ইজ stored in the distal part of the vasa channels for a varying period of about 3 months, তার মানে ডিস্টাল পার্টে এসে কিন্তু যে সিমেন অনেক সময় থাকে এবং সেক্ষেত্রে কিন্তু সেটা ইজাকুলেশন হয়ে অনেক সময় প্রেগনেন্সি করতে পারে, এজন্য এডিশনাল কন্ট্রাসেপটিভ কিন্তু লাগে 3 মাসের সময় মতো আর কি। তারপরে তাহলে ইট রিকোয়ার্স অ্যাবাউট 20 ইজাকুলেশনের পরে কিন্তু এই সিমেন্টগুলো সম্পূর্ণভাবে ফ্রি হবে, এবং সেটা কিন্তু এমনিতে হলে হবে না, আমাদের কিন্তু টেস্ট করে 2 consecutive সিম্পল নিয়ে আমরা সিমেন অ্যানালাইসিস করব, এবং সেখানে যদি স্পারমাটোজোয়া না থাকে তখন আমরা ডিক্লেয়ার করবো যে সে হচ্ছে স্টেরাইল। তাইলে কমপ্লিকেশন কী হতে পারে? ইমিডিয়েট এবং রিমোট। ওন সেপসিস হতে পারে, স্ক্রোটাল হেমাটোমা হতে পারে, তাহলে সেপসিসের জন্য অ্যান্টিবায়োটিক আমরা দিব, হেমাটোমার জন্য অনেক সময় পেইন হয় সেটার জন্য অ্যানালজেসিক দিব। রিমোট যে ফ্রিজিডিটি বা ইম্পর্টেন্সি যেটা হচ্ছে সাইকোলজিক্যাল কারণে হয়ে থাকে, স্পার্ম গ্রেনুলোমা হতে পারে, ক্রনিক ইন্টারস্টোরাল পেইন ও ডিসকমফোর্ট, স্পন্টেনিয়াস রিকেনালাইজেশন ইজ রেয়ার। সে অনেক সময় ভাবলো যে বেসেক্টমি করে ফেলছি, এখন তো আমার হচ্ছে মানে আরেকটা সন্তান দরকার, অনেক সময় ভাবতে পারে, তাহলে এটা কিন্তু স্পন্টেনিয়াস কখনই রিকেনালাইজেশন হয় না, তাহলে তখন তার যেতে হবে হচ্ছে আর্ট বা হচ্ছে আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিকের। ফিমেল স্টেরিলাইজেশন কি? অক্লুশন অফ দ্য ফেলোপিয়ান টিউব ইন সাম ফর্ম অফ আন্ডারলাইং প্রিন্সিপাল টু অ্যাচিভ ফিমেল স্টেরিলাইজেশন, মানে ফেলোপিয়ান টিউবটাকে কি বাইলেটারালি অক্লুশন করে দিব, তো এটাকে বলা হচ্ছে টিউবেক। তাহলে ইন্ডিকেশন অফ ফিমেল স্টেরিলাইজেশন কি? সেটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং পারপস প্রথমেই, পরে হচ্ছে সোশিও ইকোনমিক, তার হচ্ছে যে ফ্যামিলি কমপ্লিট, এখন সে আর কোনো চিলড্রেন নেবে না ল সোশিও ইকোনমিক কন্ডিশনের কারণে, তখন সে হচ্ছে
ফিমেল স্টেরিলাইজেশন মানে সে ফিমেল স্টেরিলাইজেশন করতে পারে। মেডিকেলিক্যাল কিছু আছে, যেমন তার হার্ট ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস, ক্রনিক রেনাল ডিজিজ, হাইপারটেনশন, তখন প্রেগনেন্সি হলে তার ওরজেন হতে পারে, তখন স্টেরিলাইজেশন সে করতে পারে। কিংবা সে থার্ড টাইম রিপিট সিজেনিয়াল সেকশন করছে, অথবা রিপেয়ার প্রলাপস অনেক সময় কী করে দেয়, মানে টিউবার লাইগেশন করে দেয়, তো সেক্ষেত্রেও কিন্তু ফিমেল স্টেরিলাইজেশন হয়। এজ এ প্রিভেন্টিভ মেজার এগেনিস্ট সেরাস ওভারিয়ান অ্যান্ড পেরিটোনিয়াল ক্যান্সার, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে আমরা অনেক সময় টিউব দিয়ে কিন্তু এগুলো ইনফিল্ট্রেট করে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে টিউবার লাইগেশন করে দিই। টাইম অফ অপারেশন, কখন হচ্ছে আমরা টিউবেক্টমি করব, তাহলে এটা করতে পারি ডিউরিং পিউপেরিয়াম, মানে সে উইদিন 24 or 48 আওয়ার্স আফটার ডেলিভারি। এটা কেন করতেছি, কারণ তখন এটি টেকনিক্যাল সিম্পলিসিটি থাকে, তার হসপিটাল স্টে এবং রেস্ট এট হোম ফলোয়িং ডেলিভারি আর এনাফ টু হেল্প দ্য পেশেন্ট টু রিকভার সিমultaneously ফ্রম টু ইভেন্টস। মানে সে টিউবেক্টমিও করে ফেলছে, ডেলিভারির পরে যে রেস্টটা নিচ্ছে সেটা কমন হয়ে যাচ্ছে, দুইটার জন্যই হচ্ছে কমন হচ্ছে, তাহলে সিম্পলিসিটি হচ্ছে। তো ডিউরিং পিউপেরিয়াম সে করে নিতে পারে, তার যদি আগে প্ল্যান থাকে যে আমি করব। ইন্টারভেল, মানে 3 মাস পর ডেলিভারি বা অ্যাবর্শনের 3 মাস পর সে কিন্তু হচ্ছে কী করতে পারে, সে টিউবেক্টমি করতে পারে। তবে আইডিয়াল টাইম হচ্ছে ফলোয়িং মেনস্ট্রুয়াল পিরিয়ড, যখন প্রলিফারেটিভ ফেজ থাকবে তখন যদি সে করে। কিংবা কনকারেন্ট উইথ হচ্ছে এমটিপি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সির সাথে সাথে করতে পারে, কিংবা সিজারিয়ান সেকশনের সময় করতে পারে, তাইলে হচ্ছে একসাথে তার দুইটা প্রসিডিউর হয়ে গেল। কিংবা কনকারেন্ট উইথ সিজারিয়ান ডেলিভারির সময় সে কনকারেন্ট করে এটা করতে পারে। মেথড হচ্ছে টিউবেক্টমি, অক্লুশন উইথ রিং অর ক্লিপস, ইলেকট্রোকোয়াগুলেশন, কিংবা অনেক সময় ইনসিডেন্টাল হয়ে যায় হিস্টেরেক্টমির সাথে, বাট আমরা হচ্ছে নর্মালি স্টেরিলাইজেশনের জন্য আমরা হিস্টেরেক্টমি করব না, কারণ শুধুমাত্র স্টেরিলাইজেশনের জন্য টিউবার লাইগেশন করে দিলেই হচ্ছে, মানে এত বড় একটা ইউটেরাস আমাদের ফেলার দরকার নেই, এগুলো কিন্তু ফেলারও অনেক কমপ্লিকেশন আছে, সেজন্য হচ্ছে সাধারণত আমরা হিস্টেরেক্টমি করি না, শুধুমাত্র যদি হচ্ছে স্টেরিলাইজেশন পারপাস থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে হচ্ছে অন্যান্য কোষের সাথে হিস্টেরেক্টমি করে দেওয়া লাগতেছে, তখন কিন্তু এটা হচ্ছে পার্মানেন্ট স্টেরিলাইজেশন হিসেবেই কাউন্ট হবে। ফেলার রেট কত, এই হিস্টেরেক্টমি টিউবার লাইগেশনের একটা টেকনিক হচ্ছে পমেরোস টেকনিক, তো পমেরোস টেকনিকটা বেস্ট, এবং সেটার ক্ষেত্রে ফেলার রেট সাধারণত 0.1 থেকে 0.5% হয়ে থাকে। তাইলে টিউবেক্টমির হেজার্ডস কি, ইমিডিয়েট যে রিলেটেড টু জেনারেল অ্যানেস্থেসিয়া, এটা আমরা সবাই জানি। রিমোটে রয়েছে অকেশনাল এবিসিডি হতে পারে, ক্রনিক পেলভিক পেইন হতে পারে, সাইকোলজিক্যাল আপসেট থাকতে পারে, কনজেস্টিভ ডিসমেনোরিয়া হতে পারে, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি কিংবা পোস্ট লাইগেশন সিনড্রোম, অল্টারেশন ইন লিবিডো, সবগুলোই হচ্ছে আমরা দত্ত থেকে নিছি। ওয়েলকাম। তো ইনজেকশন ডিএমপিএ সম্বন্ধে আমাদের একটা শর্ট নোট এসে থাকে, তো সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা যদি আলোচনা করি তাইলে আমরা বলবো যে এটা পূর্ণরূপ প্রথমে আমাদের লিখতে হবে, তারপরে এটা কীভাবে হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন করে। এটা কিন্তু প্রজেস্টেরন কন্টেনিং একটা ড্রাগ, তাইলে সেটা কিন্তু ইনহিবিশন অফ দ্য অভুলেশন করে, অ্যাট্রোফি অফ দ্য এন্ডোমেট্রিয়াম করে, থিকেনিং অফ দ্য সার্ভাইকাল মিউকাস করে, রিডিউস টিউবাল মর্টালিটিতে। চারটা বললাম, ইনহিবিশন অফ দ্য অভুলেশন, অ্যাট্রোফি অফ দ্য এন্ডোমেট্রিয়াম, থিকেনিং অফ দ্য সার্ভাইকাল মিউকাস এবং রিডিউস টিউবাল মোটাইলিটি। তাইলে ইনহিবিশন অফ দ্য অভুলেশনের মাধ্যমে সে কিন্তু ফার্টিলাইজেশন করার চান্সই নাই এখানে, অ্যাট্রোফি অফ দ্য এন্ডোমেট্রিয়াম, ইমপ্লান্টেশনের কোনো চান্স নাই, থিকেনিং অফ দ্য সার্ভাইকাল মিউকাস, তাহলে স্পার্মটা এসেন্ড করার কোনো চান্স নাই, রিডিউস টিউবাল মোটাইলিটি। তাইলে হচ্ছে ওই যে যদি বাই চান্স সেটা ইয়েও হয়ে যায়, ফার্টিলাইজেশন হয়ে যায়, সেটা কিন্তু হচ্ছে টিউব দিয়ে সেটা ইউটেরাসে আসার সুযোগ নেই, কারণ টিউবাল মোটাইলিটিটা কমে যায়। ডোজ কত ডিএমপি এর, 150 মিলিগ্রাম এভরি 3 মান্থস ইন্টারভাল। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে ডিপ ইন্টারমাস্কুলার। ইন্ডিকেশন কি, ব্রেস্ট ফিডিং মাদার্সকে দিতে পারবো, সিকেল সেল ডিজিজ যাদের আছে, সিজার ডিসঅর্ডার আছে যাদের, ইস্ট্রোজেন ফ্রি কন্ট্রাসেপশন নিডেড যাদের, কোয়েটালি ইন্ডিপেন্ডেন্ট মেথড ডিসায়ার্ড। অ্যাডভান্টেজ কি, রেগুলার মেডিকেশন অ্যাজ ইম্পোজ বাই ওরাল পিল, মানে এলিমিনেটস, মানে রেগুলার মেডিকেশন কিন্তু নেওয়ার দরকার নাই, সে 3 মাস পর্যন্ত সে কিন্তু হচ্ছে ডিএমপিএ দিয়ে সে প্রোটেক্টেড থাকতে পারে। 2 নাম্বার হচ্ছে ইট ক্যান বি ইউজড সেফলি ডিউরিং ল্যাকটেশনে সে সেফলি ইউজ করতে পারবে। নো ইস্ট্রোজেন রিলেটেড সাইড ইফেক্ট, তাইলে ইস্ট্রোজেন কিন্তু মিল্ক সাপ্রেশন অনেক সময় করে থাকে, তাহলে এই সাইডগুলো কিন্তু হবে না, কারণ এটা তো শুধুমাত্র প্রজেস্টেরন। মেনস্ট্রুয়াল সিমটমস, মেনোরেজিয়া ডিসমিনোরিয়া রিডিউসড, প্রোটেক্টিভ এগেনিস্ট এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, তাহলে এটা অ্যান্টি প্রলিফারেটিভ প্রজেস্টেরন। আমরা ইস্ট্রোজেনের সাথে প্রজেস্টেরন কেন দিই, এই অ্যান্টি প্রলিফারেটিভ ইফেক্টটা থাকার জন্য, তাহলে প্রোটেক্টিভ এগেনিস্ট এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। ক্যান বি ইউজড এজ অ্যান ইন্টারিম কন্ট্রাসেপশন বিফোর ভ্যাসেক্টমি বিকামস ইফেক্টিভ। রিডাকশন ইন পিআইডি, এগুলো করে না। ডিসঅ্যাডভান্টেজ কি, রেগুলার ব্লিডিং করতে পারে, অ্যামোনিয়া করতে পারে, ওয়েট গেইন করতে পারে, হেডেক, ডিজিনেস, গ্যালাক্টোরিয়া, অ্যাবডোমিনাল পেইন কিংবা ডিপ্রেশন করতে পারে। কন্ট্রাইন্ডিকেশন, সাসপেক্টেড প্রেগনেন্সি দিব না, ওমেন উইশিং টু কনসিভ ইন নিয়ার ফিউচার, অ্যাকুইট ক্রনিক লিভার ডিজিজ, আনডায়াগনোজ অ্যাবনর্মাল জেনিটাল ট্র্যাক্ট ব্লিডিং, থ্রম্বোএম্বোলিক ডিজিজ যাদের রয়েছে, রিসেন্ট ট্রফোপ্লাস্টিক ডিজিজ, ওবেসিটি, হাইপারটেনশন, পাস্ট হিস্ট্রি অফ ডিপ্রেশন, এগুলো যাদের রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা দিব না। তাহলে এটুকু ছিল হচ্ছে ইনজেকশন ডিএমপিএ। এখন আমরা আসি হচ্ছে যে ম্যাটার্নাল ডেথ, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, কিন্তু তারপরে আমাদের কিছু জিনিসপত্র কিন্তু মিসিং চলে গেছিলো, সেজন্য আমরা হচ্ছে আবার এটা সম্বন্ধে আলোচনা করতেছি, এবং কিছু জিনিসপত্র হচ্ছে আমরা আবার কারেকশন করতেছি। দত্ততে যে পার্সেন্টেজগুলো ছিল সেগুলো হচ্ছে ইন্ডিয়ার অনুসারে, কিন্তু আমাদের হচ্ছে বাংলাদেশ অনুসারে যে পার্সেন্টেজগুলো সেগুলো কিন্তু এখন আমরা দিব। তো কারেন্ট এমএমআর বা ম্যাটার্নাল মর্টালিটি রেশিও যেটা, সেটা হচ্ছে 123 per 1 লাখ লাইভ বার্থ।
সেটা হচ্ছে আমাদের ডক্টর ফাতেমা ম্যাম কিন্তু ক্লাসে বলেছেন। তো সেই অনুযায়ী হচ্ছে আমরা এটাকে গ্রহণ করতে পারি। কমন কজেস অফ ম্যাটারনাল মর্টালিটি উইথ পার্সেন্টেজ, হিমোরেজ হচ্ছে 31%, এক্লাম্পসিয়া 24%, অ্যাবর্শন 7%, ইনডাইরেক্ট কজ যেগুলো আমি বলেছিলাম 20%, আদার ইনডাইরেক্ট কজ 20%, অবস্ট্রাক্টেড ও প্রলং লেবার 3%, আনডিটারমাইন্ড 8%। তাহলে এসডিজি গোল অফ এমএমআর যেটা হচ্ছে আমরা 2030-এর মধ্যে অর্জন করতে চাই, সেটা হচ্ছে 70-এর নিচে আনতে চাই পার 1 লাখ লাইভ বার্থের মধ্যে। পেরিনেটাল ডেথ, এই শর্ট নোটটা আমি এখানে ডেফিনেশন এবং কজেস দিয়েছি। তা কীভাবে হচ্ছে এটাকে রিডিউস করে যায় পেরিনেটাল ডেথ, সেটাও কিন্তু আমাদের শর্ট নোটে করতে হবে, আমাদের হচ্ছে অ্যাড করতে হবে। আর সেটা হচ্ছে যে প্রি প্রেগনেন্সি হেলথ কেয়ার অ্যান্ড কাউন্সেলিং, জেনেটিক কাউন্সেলিং করতে হবে হাই রিস্ক যাদের, রেগুলার অ্যান্টিনেটাল কেয়ার থাকতে হবে, ডিটেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য মেডিকেল ডিসঅর্ডার্স ইন প্রেগনেন্সি, স্ক্রিনিং অফ হাই রিস্ক পেশেন্ট, কেয়ারফুল মনিটরিং ইন লেবার, স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট লাগবে, প্রভিশন অফ রেফারেল নিওনেটাল সার্ভিস লাগবে, হেলথ কেয়ার এডুকেশন লাগবে মাদারের। তো এটুকুই ছিল হচ্ছে আমাদের আজকের সেশন সম্বন্ধে। ধন্যবাদ সবাইকে।